একজন অপরাধীকে তো ধরা যায়, নানাভাবেই তাকে আটক করা যায়, গ্রেপ্তার করা যায়, বিচারের রায় তৈরি করে সেই রায় কার্যকর করা যায়, কিন্তু এটাই তো শেষ কথা না। নানা ইতিহাস, অজানা কথাও সেগুলো বের করা আর প্রয়োজন আছে। সেই জায়গা থেকে অনেকে বলছিলেন একটা স্বাধীন তদন্ত কমিশন যদি তৈরি করা হয়, সেখানে গিয়ে নানামুখী তথ্যগুলো সংগ্রহ করা হয় এবং সেই জায়গায় যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে ডিফেন্সের কেউ একজন, ডিজিএফআইয়ের পক্ষ থেকে, এনএসআইয়ের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, নানা গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা দিয়ে একটা তদন্ত কমিশন যদি তৈরি করা যায়, সেক্ষেত্রে হয়তো অনেক তথ্য আমরা জানতে পারবো যেটা আমরা জানতে পারিনি এতদিন ধরে। কি বলেন? দেখেন, আপনি স্বাধীন তদন্ত কমিশন করবেন না কি করবেন এবং এটার নাম কি দিবেন, কাদের দ্বারা এটা আপনি মানে ফর্ম করবেন, এটা সরকার বুঝবে। ওটা নিয়ে আমার নিজস্ব কোনো দাবি দেওয়া নাই। আমার দাবি দেওয়া হলো একটাই, সেটা হলো যে জিয়াউর রহমান এই দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন এবং খুব জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন। আমি যত প্রেসিডেন্টকে মানে মৃত্যু হয়েছে যাদের, তাদের মধ্যে এত জনপ্রিয়তা নিয়ে বোধহয় কেউ মারা যায়নি। উনি এতটাই জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন। এবং আমার প্রশ্নটা হচ্ছে যে ওনার এই হত্যাকাণ্ডের পেছনে কারণগুলি কি, এটা কিন্তু আমরা এখনো আসলে সঠিকভাবে জানি না। এবং তার চেয়েও জানি না যে হত্যাকাণ্ডের পেছনে মাস্টার মাইন্ড কে ছিলেন, কার কারণে, কার চিন্তায়, কার পরিকল্পনায় অথবা কার ষড়যন্ত্রে এরকম একটা জনপ্রিয় প্রেসিডেন্টকে হত্যা করা হলো। এটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না, কেউ ক্লিয়ার না কিন্তু। এবং কেন ক্লিয়ার না, এটা নিয়ে নানা ধরনের আপনার থিওরি আছে, নানা ধরনের বক্তব্য, প্ল্যান, এক একজন এক একভাবে বলে। আমার নিজের বক্তব্যটা হলো যে উনি মারা যাওয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন অথবা যারা বলতে পারতেন, যারা এটা উদ্ঘাটন করতে পারতেন, সেই লোকগুলিকে অত্যন্ত দ্রুততার সঙ্গে হয় ফাঁসি দেওয়া হয়েছে, মানে অত পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই সরিয়ে দেওয়ার কাজটা মূলত করেছেন জেনারেল এরশাদ। উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, এসে এই কাজগুলি উনি খুব চতুরতার সঙ্গে বলেন অথবা দ্রুততার সঙ্গে বলেন, এই কাজগুলো উনি করেছেন। এতে ফল যেটা হয়েছে, কিছু লোককে আমরা, এমন কিছু লোককে আমরা হারিয়েছি যারা থাকলে পরে হয়তো আমরা জানতে পারতাম কোন ঘটনার জন্য কে দায়ী অথবা কে দায়ী নয়। সেই জায়গাটা কিন্তু আমরা এখন, যার আমলে এটা ঘটেছে, এরশাদ সাহেবের আমলে, একটা থিওরি কিন্তু ওনাকে নিয়েও আছে যে এই ঘটনার পেছনে উনিও আছেন, কারণ উনি ছিলেন হলো প্রথম বেনিফিশিয়ারি জিয়াউর রহমানের মৃত্যুর ফলে। কারণ এটা তো আপনার অপরাধ বিজ্ঞানীরা জানেনি। আপনি অপরাধ বিজ্ঞানী যখন কোনো অপরাধ সংগঠিত হয়, তখন তদন্ত করতে আসলে গোয়েন্দারা কিন্তু প্রথম যে জিনিসটা দেখে যে এই অপরাধের কারণে, এই ঘটনার কারণে কে লাভবান হলো। এখন বাংলাদেশে কেউ তো অস্বীকার করবেন না যে জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর কারণে লাভবান সরাসরি হয়েছেন এরশাদ সাহেব। তো ওনাকে কেন আপনি সন্দেহের তালিকায় আনবেন না? কেন আনা হলো না? এখন এইগুলি তো প্রশ্ন থাকছে এবং এটা নিয়ে অনেক বইপত্র আছে যে উনি এইগুলি সবগুলি করেছেন। উনি ওনার সাক্ষী, ওই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল অথবা যারা জড়িত ছিল বলে অভিযুক্ত ছিল অথবা যে নাকি বলতে পারত, নানাভাবে এদেরকে কিন্তু উনি সরিয়ে দিয়েছেন পৃথিবী থেকে। তো এতদিন পরে হলেও একজন লোককে পাওয়া গেল। এখন যাকে পাওয়া গেল তিনি সব জানেন অথবা তিনি সঠিক জানেন অথবা সঠিক জানলেও সঠিক বলবেন, এই সবগুলির সঙ্গে কিন্তু যদি কিন্তু ইত্যাদি রয়েছে। একদম। কিন্তু আমাদের দিকে বক্তব্যটা হলো, আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে সত্যটা জানার। উনি আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তও করতে পারেন, কিন্তু এই লোক তো সুবিধার না, থাকলে তো এত বছর পলায় থাকতো না। তাকে তো আমি সুবিধাজনক লোক মনে করি না, তাকে সত্যবাদী যুধিষ্ঠিরও মনে করি না। কিন্তু তারপরও যারা তদন্ত করবেন তারা তো তার কথাগুলোর সঙ্গে আলাপ করলে তারা তো কিছু বুদ্ধি রাখেন এবং তারা জানেন কীভাবে তদন্ত করতে হয়, কীভাবে আপনার ওনার সঙ্গে আলাপ করতে হবে। হ্যাঁ, এগুলো তোমরা জানেন। জেনে আমার ধারণা এটা করলে পর হয়তোবা আমরা একসময় একটা সঠিক পথের দিকে অগ্রসর হতে পারবো অথবা চিন্তা করতে পারবো। আমার খালি একটাই বক্তব্য হয়, সেটা হলো জিয়াউর রহমানের মতো একজন মানুষকে, একজন জনপ্রিয় প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। কেন করা হয়েছে, এটা করার মাধ্যমে কে লাভবান হয়েছে এবং কোন থিওরি কাজ করেছে, এই সব কিছু জানার অধিকার এই দেশের সাধারণ নাগরিকের আছে। একদম। আর্মি জানে কি জানে না
জিয়া রহমান সাহেবের যে পার্টি আছে সে পার্টি জানে কি জানে না, পার্টির কোন নেতা কি মনে করলো এটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো আমি একজন নাগরিক হিসাবে এই পুরো ঘটনাটার একটা পরিষ্কার চিত্র এখানে দেখতে ছোট্ট চাই। করে একটা বিষয়টি যুক্ত করবেন, মূল বেনিফিশিয়ারি যদি জেনারেল এরশাদ হয়ে থাকেন, তিনি স্বভাবতই তড়িঘড়ি করে দ্রুত সামরিক আইনে তাড়াতাড়ি রায় কার্যকর করে দিলেন, দুজন পলাতক ছিলেন, পরবর্তীতে মুজাফফর তাকে গ্রেফতার করা গেল, আরেকজন তো মারাই গেলেন, সেই জায়গা থেকে ইতিহাস শেষ হয়ে যেতে পারত। এখানে শুধু কি এরশাদের কথাই বলবেন, নাকি এখানে আসলে পরবর্তীতে যে রাজনৈতিক দল এসেছিল আওয়ামী লীগ, তাদেরও এক ধরনের ভূমিকা ছিল? দেখেন ভাই, আমি কার কথাই বলবো না, কার কথা বলবো না। আমি যদি বলি, ধরেন আমি একজনের কথা বললাম, আপনি বললেন প্রমাণ করেন, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই। এখানে আমি দেখতে পাচ্ছি 3 জন অতিথি আছেন আমাদের সঙ্গে। একজন শামসুজ্জামান দুদু ভাই, উনি ওনার পার্টির লোক, ওনার অপিনিয়নটা আমার জানা দরকার। আরেকজন সামরিক বাহিনীর লোক আছেন এখানে, মানে সাবেক এখন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল সাহেব আছেন, উনিও কিছু না কিছু তথ্য আমাদেরকে দিতে পারবেন। আরেকজন আবু রুজ ভাই আছেন, উনি এই বিষয়ে খুব বড় একজন রিপোর্টার ছিলেন, কিন্তু আমরা আমাদের কন্টেম্পোরারি আমরা দেখেছি যে এই সামরিক বাহিনী সংক্রান্ত ওনার অনেক 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 মানে আপনার এই অনুসন্ধানী রিপোর্ট আমরা পড়েছি। আমি বরং ওনাদের কাছ থেকে একটু শুনি ওনারা কে কি বলেন, ওনাদেরকে একটু সময় দিয়েন, ওনাদেরকে ডিটেল বলতে দিন। আমি আসলে একটা লম্বা সময় শোনার জন্য অপেক্ষা করছিলাম। আমি যদি একটু জনাব আবু রুশদ আপনার কাছ থেকে, আপনার গবেষণা থেকে একটু জানতে পারি। প্রথম কথা হচ্ছে, মোটিভ কি থাকতে পারে? মানে জনপ্রিয় একজন প্রেসিডেন্টকে হত্যাকাণ্ড করা হবে এরকম একটা বিপ্লবী পরিষদের মতো একটা সংগঠন তৈরি করে, এর নেপথ্যের কারণটা কি হতে পারে? মাস্টারমাইন্ড আপনি কাকে দেখবেন? মূল বেনিফিশিয়ারি বলা হচ্ছে জেনারেল এরশাদ, এর বাইরেও আর কেউ আছে কিনা? এবং এই তথ্যগুলো আসলে আমাদের জানতে দেওয়া হয়নি, নাকি আমাদের দিক থেকে আসলে কোনো চেষ্টাই হয়নি জানার জন্য? জি, এটা কি আপনি আমাকে প্রশ্ন করছেন? জি, আমি আপনার কাছে জানছিলাম। আচ্ছা, এখন মাসুদ কামাল ভাই খুব সুন্দর করে বলেছেন। আজকে সন্ধ্যা ওনার সাথে একটা টক শোতে ছিলাম, উনি একই প্রসঙ্গটা তুলেছিলেন, এবং সেটা হচ্ছে যে এই আমরা একটা সুযোগ পেয়েছি 45 বছর পরে, মানে খুঁজে বের করা যে এর পিছনে কারণগুলো কি ছিল। এখন উনি তো বলেই দিয়েছেন যে এই ভদ্রলোক আপনার হয়তো আবার বিভ্রান্তও করতে পারেন, কিন্তু যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে যে আমাদের যারা অফিসাররা তদন্তে থাকবেন বা আমাদের যারা অন্যান্যরা তদন্তে থাকবেন, তারা তো অন্যান্য নথিপত্র সাথে রাখবেন, খোঁজ খবর নিবেন, ক্রস চেক করবেন। এইটার আগের যে আপনার ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল হয়েছিল সেই সমস্ত নথি সেনা দপ্তরে আছে, ডিজিএফআই তে আছে, সেগুলো খুঁটিয়ে দেখবেন। এর বাইরে আমাদের কিছু সিনিয়র অফিসার এখনো বেঁচে আছেন, যেমন জেনারেল জাবিলটি হাসান, জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ব্রিগেডিয়ার শাখাওয়াত, জেনারেল ইমামুজ্জামান, এনারা কর্নেল অলি আহমেদ, এনারা এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানেন, এবং এছাড়া আরো কিছু অফিসার আছেন তারাও জানেন। এনারা বেঁচে থাকতে থাকতে এই জিনিসগুলোকে আসলে ক্রস চেক করা যেতে পারে এবং তাদের কাছ থেকে তথ্যগুলো নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই তথ্যগুলা মানুষকে, বাংলাদেশের মানুষকে জানতে হবে। জেনারেল এরশাদ যে এফজিসিএম বা ফিল্ড জেনারেল কোর্ট মার্শালটা করেছিলেন, সেই তথ্যগুলা কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতে পারেনি। আমরা মাত্র কয়েকটা বইয়ের মাধ্যমে এই জিনিসগুলো জেনেছি। তার একটা হচ্ছে চট্টগ্রামে তখন যিনি ডিসি ছিলেন তার বই, জিয়াউদ্দিন চৌধুরীর, আপনার মেজর রফিকের 81 রক্তাক্ত অধ্যায়, তারপরে লেফটেন্যান্ট কর্নেল হামিদের একটা বই, এবং আপনার অ্যান্থনি মাসকারাসের লিগেসি অফ ব্লাড বই। আচ্ছা, আরেকটা তথ্য দেই যে এখানে বলা হচ্ছে বিভিন্ন রিপোর্টে, এটা হতেই পারে তার কারণ তড়িঘড়ি করে তাকে ধরা হয়েছে, এতদিন পরের ঘটনা, অনেকেই ভুলে গেছেন, আমিও অনেক কিছু ভুলে গেছি কারণ বইগুলো সাথে নেই, যে বলা হচ্ছে যে উনি একমাত্র জীবিত আছেন। এটা কিন্তু কথাটা হয়তো সত্য নয়। আজকে আমি কয়েকজন সিনিয়র অফিসারের সাথে কথা বলেছি, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে মেজর মঈন নামে আরেকজন অফিসার ছিলেন, যিনি স্কুল অফ ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিক্সে ছিলেন। তিনি ছুটি নিয়ে রহস্যজনক ভাবে ওই সময় চট্টগ্রামে গিয়েছিলেন এবং এই ষড়যন্ত্রে, এই পরিকল্পনায় যোগ দিয়েছিলেন। উনিও কিন্তু পরবর্তীতে এই মেজর মোজাফফরের সাথে পালিয়ে ভারতে চলে যান, এবং পরবর্তীতে আবার তিনি এক সময় বাংলাদেশে আবার ফেরত আসেন, আত্মসমর্পণ করেন, এবং তাকে ডেজার্শন মানে ডেজার্টার হওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য একটা বিচার হয় এবং 1 বছরের সাজা হয়। এখন আরেকটি তথ্য আপনাদেরকে দেই, সেটা হচ্ছে এই যে জেনারেল জিয়া হত্যাকাণ্ডের পরে যে বিচারটা হয়েছিল সামরিক আদালতে, এই বিচারটা কিন্তু জেনারেল জিয়ার হত্যার জন্য হয়নি। এই বিচারটা হয়েছে মিউটিনি বা অভ্যুত্থান বা বিদ্রোহের জন্য।
তো শুধু বিদ্রোহের জন্য বিচারটা হয়েছে, তার হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই বিচারটা হয়নি। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তার সেটাও একটা আপনার বিদ্রোহ বা অভ্যুত্থান আপনি বলতে পারেন, কারণ সেনা অফিসাররা তা করেছিল, কিন্তু তা পরবর্তীতে সিভিল খাত থেকে কিন্তু এগুলো মামলা দায়ের করে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে হত্যা মামলার দিকে। এখন যেটা করা যেতে পারে যে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে মেজর মোজাফফর, তাকে অত্যন্ত সতর্কতার সাথে ভালোভাবে মানে আপনার নিরাপত্তার সাথে আমাদের জায়গা মানে আপনার লজিস্টিক্স এরিয়া হোক, সেনাবাহিনীতে বা অন্য আপনার জায়গায় হোক, তারা রাখবেন এবং অবশ্যই তারা রাখবেন। এবং তাকে যেন, আমার নিজস্ব মতামত হচ্ছে যে তাকে মুভ করানোর কোনো হয়তো প্রয়োজন নেই। এখানে আপনার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে আমাদের সেনা কর্মকর্তাদের, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে এখানে বিচারপতিরাও থাকতে পারেন, হয়তো বা অন্যরা থাকতে পারেন, সেটা সরকার বুঝবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখান থেকে বের করে আনা এই মিসিং লিঙ্কগুলা, আমরা এই মিসিং লিঙ্কগুলা আসলে চাই। আর মেজর মঈন, যার কথা আমি বললাম, উনি এখন কানাডায় আছেন, উনি তো আর ফেরত আসবেন না, ওনাকে আমরা পাবো না। সুতরাং এই মেজর মোজাফফর আমাদের লাস্ট ভরসা, যে ওনার কাছ থেকে যদি আমরা কিছু পেতে পারি। এখন আমি আশা করি যে আমাদের সশস্ত্র বাহিনীর কাছে বা সেনাবাহিনীর কাছে, গোয়েন্দা সংস্থার কাছে আগের তথ্য প্রমাণগুলো আছে, তারা হয়তো। কিন্তু আপনার কি মনে হয় না, মানে এর আগেও ধরুন বিডিআর বিদ্রোহের সময় সেটা তদন্ত করার জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল, এর আগে নানামুখী প্রেক্ষাপটে আমরা কমিশন গঠন করার একটা রেওয়াজ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সে আপডেটটা পাই না, আলোর মুখও আমরা দেখি না। আপনার কি মনে হয় এই স্বাধীন তদন্ত কমিশন তৈরি করলে তার একটা ডেডলাইন দিয়ে দেওয়া উচিত, কিভাবে কি প্রক্রিয়া হচ্ছে তার আপডেট সাধারণ মানুষ জানবে? হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা 100% ঠিক। তবে এটা যদি আপনার সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন হয়, যে যাতে সেনাবাহিনীর নির্দিষ্ট অফিসাররা প্রতিনিধিত্ব করবেন, আর্ম ফোর্সেস ডিভিশনের অফিসাররা থাকবেন, আপনার আর্মি ইন্টারোগেশন সেলের অফিসাররা থাকবেন, আমাদের ডিজিএফ এর কর্মকর্তারা থাকবেন, স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসাররা থাকবেন, এবং একটা সুনির্দিষ্ট আপনার টাইমলাইন বেঁধে দেওয়া হয় এবং তারপরে এই বিচার প্রক্রিয়াটা শুরু করা হয়, তাহলে হয়তো এটা সেরকম ভাবে হবে না। তবে যাই হোক, যেভাবেই হোক, আমরা আশা করব, আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এখানে কি ফাইন্ডিংস পাওয়া গেছে এবং জেনারেল জিয়ার হত্যা আসলে কারা দায়ী। এবং মাসুদ কামাল ভাই যেটা বললেন যে এখানে হয়তো জেনারেল এরশাদ আপনার একজন সবচেয়ে বড় সুবিধা নিয়েছেন, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করা দরকার জাতির সামনে। তবে আমি মনে করি যে এই জেনারেল জিয়া হত্যার জন্য সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে আওয়ামী লীগ। তার কারণ জেনারেল এরশাদের সময় আওয়ামী লীগকে সুনির্দিষ্টভাবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং আপনার এই যে মেজর মোজাফফর এবং মেজর মঈন, এনারা যে পালিয়ে ভারতে গিয়েছিলেন, এরা ভারতীয় গোয়েন্দা বাহিনীর সেফ হাউসে ছিলেন, এগুলো তথ্য প্রমাণ উঠে এসছে। এবং ভারতীয়, হ্যাঁ, আমি এখানে একটু থামি, আমি এরপরে আপনার কাছে বিরতির পরে যখন আসবো তখন একটা বিষয় একটু জানার চেষ্টা করবো, কারণ অনেকে এটা জানতে চাইছেন। যে মানুষটা ভারতে গিয়ে সেখানে পালিয়ে থেকে নিজের নাম বদলে জয় ব্যানার্জি নাম ব্যবহার করলেন এবং দীর্ঘদিন নাম নিয়েছিলেন, ওনার নাম বিপ্লব সরকারও নিয়েছিলেন, একবার এই ঘটনাটা একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, কিভাবে তিনি সার্ভাইভ করেছেন, কে কে নেপথ্যে আসলে সেই সাহায্যটা করেছে। আমি এভাবে জনাব শামসুজ্জামান দুদু একটা বিষয় একটু জানার চেষ্টা করি আপনার কাছে, এবং বলে রেখে আপনার কথার মাঝখানে হয়তো আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে সেখান থেকে শুনবো, কিন্তু শুরুটা করতে চাই। প্রথম কথা হচ্ছে 45 বছর লাগলো একজন অপরাধীকে ধরতে, এবং সেই 45টা বছরে তিনি নানামুখী সহায়তা নিয়ে গা ঢাকা দিয়েছেন, ছদ্মবেশে থেকেছেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি, তারা আসলে এই তথ্যগুলো, এই দাবিগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা কতটা করেছে? রাজনীতিতে যতটা সোচ্চার ছিল মাঠের রাজনীতিতে, এই অপরাধীগুলোর বিচারের দাবি, তাদের কাছ থেকে তথ্য তুলে আনার দাবিতে কতটা সোচ্চার ছিল আসলে বিএনপি? জি, আপনাকে ধন্যবাদ। সোচ্চার আগাগোড়াই ছিল। বিএনপি একটি রাজনৈতিক দল, প্রতিহিংসার রাজনীতি থেকেও বেশি ছিল আইনের মধ্য দিয়ে আইনের শাসন বা গণতন্ত্রের সপক্ষে কাজ করা। শহীদ জিয়া রহমানের মৃত্যুর পর, শাহাদাত বরণের পরে আপনি লক্ষ্য করবেন যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার পরিবার, যেমন বিএনপি যেমন, ঠিক তেমনি স্বাধীনতা গণতন্ত্রের জন্য যে দেশটি স্বাধীন হয়েছিল সেই দেশের মানুষ। শহীদ জিয়া রহমানের প্রসঙ্গ আসলে এখনো এদেশের মানুষ আবেগতাড়িত হয়। তার হত্যাকাণ্ডের পরে দুটি শক্তি আমার কাছে মনে হয়েছে সরাসরি লাভবান হয়েছে। সেটি হচ্ছে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বর
রক্ষাকারী যারা ছিলেন, সপক্ষে যারা কাজ করেছে, তাদের বিপক্ষে যারা ছিল তারা সব থেকে বেশি লাভবান হয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ, শেখ মুজিবের সময় যেভাবে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করেছে, সেটি কিন্তু শহীদ জিয়ারের সময় সম্ভব হয় নাই। শেখ মুজিবুর রহমানের সময়টাতে ভারতের একটা শক্ত নিয়ন্ত্রণ ছিল এই দৃষ্টিতে আপনি এই পর্যন্ত এসেছিলেন। জি, তখন লক্ষণীয় বিষয় হচ্ছে ভারতের যে ভূমিকা, জি, সেই ভূমিকাটা এই হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছিলেন বলে সেই সময় অনুমান করেছিল, ধারণা করেছিল, তার পক্ষেই তারা ভারত কাজ করেছে বলে অনেক বিশেষজ্ঞ পর্যায়ের মানুষও বলেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তো বলেছে। আরেকটি বিষয় ছিল হুসেন মোহাম্মদ এরশাদের প্রসঙ্গে। এই মানুষটি সরাসরি লাভবান হয়েছে শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তাকে পাশে থেকে যে দলটি সহায়তা করেছে বলে আমার কাছে মনে হয়েছে, এবং অনেকের কাছে আমি আলোচনা করে এই তথ্যই পেয়েছি, সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বরাবরই বলেছ এবং বিশ্বাসও করেছে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পিছনে শহীদ জিয়া রহমান সাহেবের ইন্ধন ছিল বা যোগসূত্র ছিল। এই জায়গা থেকে তারা নানান ধরনের ঘটনার নিজেদেরকে যুক্ত করেছে এবং পার্শ্ববর্তী দেশের যে পরিকল্পনা, সেটাকে তারা সহায়তা করেছে। আমার কাছে এখন মনে হয়েছে যারা গণতন্ত্রের অনুসারী, তার মধ্যে শহীদ জিয়া একজন স্বাধীনতা এবং গণতন্ত্রের মুক্তিযুদ্ধ এই দেশে তার ঘোষণার মধ্য দিয়ে সংগঠিত হয়েছে। সেই জন্য শহীদ জিয়ার প্রতি বাকশালী রাজনীতি, একদলীয় রাজনীতি, যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে একক আধিপত্য, কর্তৃত্ববাদ, সেটি কিন্তু একমাত্র শহীদ জিয়ার কারণে, আমি একমাত্র এই জন্যই বলছি, তার পার্শ্ববর্তী যেসব শক্তিগুলো ছিল সেগুলো ওইভাবে ভূমিকা রাজনৈতিক দল পালন করতে সক্ষম হয়েছিল বলে আমার কাছে মনে হয়। এই জায়গার এই ছোট ইতিহাসটা কি অনেকে জানতে চাইবেন হয়তো আপনাদের মতো বসেন রাজনীতিবিদদের কাছ থেকে, যে হুসেন মোহাম্মদ এরশাদ যদি সরাসরি বেনিফিশিয়ারি হয়, তাকে কতবার আসলে প্রশ্নবিদ্ধ করা গিয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে? কারণ তার দলকে আমরা সবসময় দেখেছি হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, কোনো না কোনো সাথে একটা শেষ মুহূর্তে একটা অবস্থা বুঝে একটা দলের সাথে জোট করে ফেলে। তাকে আসলে প্রশ্নবিদ্ধ করা গিয়েছিল এই হত্যাকাণ্ডের নেপথ্যে সরাসরি যে বেনিফিশিয়ারি? না, এটা দেশের আপামর জনগণ, এমনকি খালেদা জিয়াও প্রকাশ্যে একটি জনসভায় শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের অন্যতম প্রধান ব্যক্তি হিসাবে হোসেন মোহাম্মদ এরশাদকে উল্লেখ করেছিলেন। আজ আপনি যেটা বলছেন তার কাছ থেকে সমর্থন চেয়েছে বা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অনেকে, তার মধ্যে হয়তো বিএনপির কথা হচ্ছে, এটা তো রাজনৈতিক একটি আলোচনা। এই রাজনৈতিক 4 দল অথবা 20 দল অথবা 18 দল গঠন করলো, সেটি স্বৈরতন্ত্রের বিপক্ষে সকল দলকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য, কিন্তু তার অর্থ এই নয় যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক। বুঝতে পারছি, তার হ্যাঁ, আলাদা আলাদা প্রেক্ষাপট। এবং আমি আরো অনেক কিছু বিষয় জানার চেষ্টা করব সময়ের সাথে সাথে। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনাকে একটু আমন্ত্রণ জানাই এবং আপনার কাছ থেকে কয়েকটা বিষয় পরিষ্কার হতে চাই। এখানে আমরা যতটুকু ঘাটছিলাম ইতিহাস, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের 45 বছর পার হলেও বেসামরিক আদালতে কোনো ধরনের হত্যা মামলা দায়ের করা হয়নি। অনেকে এটা জানতে চান যে সাধারণ কোনো মানুষ কিংবা একজন রাজনীতিবিদ তিনি দায়িত্ব নিয়ে কি মামলা করতে পারতেন সাধারণ কোনো আদালতে? এরকম কোনো ক্ষমতা বা এরকম কোনো আইনি জটিলতা আসলে থাকে কিনা? সেক্ষেত্রে একজনও নেতা কি আসলে সেই চেষ্টাটা করেছিলেন বেসামরিক আদালতে হত্যা মামলা দায়ের করা? জি জি, আপনাকে ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আজকের দর্শক শ্রোতা মণ্ডলী এবং সকল বিজ্ঞ সহ আলোচক, আমি একটু শঙ্কিত। আমি উগান্ডা থেকে অনলাইনে যোগদান করেছি, বারবার ডিসরাপ্টেড হচ্ছে, আমাকে ক্ষমা করবেন কিন্তু এখন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, কমিউনিকেট করতে না পারি। আচ্ছা দেখুন, আজকের এই বিষয়টা খুবই সেনসিটিভ হয়ে দাঁড়িয়েছে।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জি। যে বিষয়টা খুবই সেন্সিটিভ অবস্থায় দাঁড়িয়েছে, যে দেখুন যে মরহুম জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী বা যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আসামি, তাকে পাওয়া গেছে। এটা হচ্ছে বড় তথ্য। এখন যদি আমরা ফ্যাক্ট অ্যানালাইসিস করি যে তাকে বিচারের জন্য দুইটা পদ্ধতি আছে। জি। তাকে আমরা আর্মি অ্যাক্ট 1952 শাস্তি দেওয়ার জন্য, এই আইনে বাকিদের বিচার হয়েছে, সে পলাতক ছিল, তাকে পাওয়া গেছে, সিম্পল, তাকে এই আইনের মাধ্যমে সহজে বিচার করে যে কোনো শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু সরকার আজকে, বিএনপি সরকার অত্যন্ত সুবিধাজনক একটা জায়গায় আছে। আজকে সহ আলোচকদের কাছ থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ যে মানে আবেগ ঘন তথ্যগুলি পাচ্ছি। সেখানে সরকারের এটা সিদ্ধান্ত হতে হবে যে সরকার কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা যায়, করতে চাচ্ছেন। প্রথমত হচ্ছে যে এটা আর্মি অ্যাক্টে করবে নাকি এটা ডিফারেন্ট আরেকটা যদি করা হয়, তাহলে এটা আমার মতে হবে স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার। এই ব্ল্যান্ডার আর কোনোদিন নিষ্পত্তি করা সম্ভব না। এখানে একটা তথ্য যদি আপনাকে জানিয়ে দিই, যে দিনটা আমরা ফিরে এলাম শুক্রবার, সেখানে তখন স্বরাষ্ট্রমন্ত্রী একটা আয়োজনে বলেছেন মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে যে আইনে শহীদ রাষ্ট্রপতি হত্যার বিচার করা হয়েছিল, সেই আইনেই তার বিচার করা যায়। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে। জি। যে আমি এই জায়গাটাতে শঙ্কিত, স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা স্টেটমেন্ট কেন করলেন বা কি জন্য করলেন? যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলা পূর্বে যেভাবে সম্পন্ন করা হয়েছে সেটা ইন্ডিকেট করে যে আর্মি অ্যাক্ট অনুযায়ী বিচার হয়েছে এবং সেভাবে তার বিচার করা সম্ভব, এবং ইঙ্গিত যেটা বহন করে সেটা হচ্ছে কেন তাহলে সেনাবাহিনীর কাছে তা হস্তান্তর করা হলো। সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হতেই পারে, কোনো অসুবিধা নাই, আর্মি এমপি কে দেওয়া হচ্ছে এবং তারপরে তাকে সম্মতি চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা সংযোগটা পুনরুস্থাপনের একটু চেষ্টা করি, এবং যতটুকু তথ্য দিলেন জনাব মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটা মতামত আমি একটু নিতে চাই। কারণ হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। আমি বলছি যে দেখুন, যখন মঞ্জুরকে ধরা হলো, তখন আমরা পত্র পত্রিকায় জেনেছি মঞ্জুর বারবার একটা আবেদন করছিলেন যে আমাকে যেন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা না হয়, আমাকে যেন পুলিশের কাছে দেওয়া হয়। কেন এই প্রশ্নই করলেন? দ্বিতীয়ত হলো, কেন মঞ্জুর একজন যদি অপরাধী হয়ে থাকেন তাহলে তৎক্ষণাৎ কেন তাকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে নিয়ে এসে হত্যা করা হলো? তৃতীয়ত হলো, অনেকবার আমরা শুনেছি যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে এরশাদ জড়িত, এরকম ইঙ্গিতপূর্ণ কথা বিএনপি থেকে বারবার আমরা শুনেছি। তাহলে এই প্রশ্নগুলি যদি অমীমাংসিত থাকে, আপনি এখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করুন, সে তার পিতার প্রকৃত হত্যাকারী কে? এখানে অন্য কোনো শক্তি জড়িত ছিল কিনা, অন্য কোনো দেশ জড়িত ছিল কিনা? এই যে হত্যাকারী যারা সেই সময় মেজর খালেদ এবং মেজর মোজাফফর যে পালিয়ে গেল, তারা কোথায় ছিল এতদিন, কার শেল্টারে ছিল? এই যে বিষয়গুলি, এগুলি আপনি কোনোভাবে নিষ্পত্তি করতে পারবেন না যদি আপনি আর্মি একটা বিচারটা করেন। কারণ আর্মি একটা যদি বিচার করেন তাহলে অপরাধী এবং আর্মি ছাড়া বাইরে কারো কিন্তু এই মারাত্মক প্রশ্নগুলির উত্তর জানা সম্ভব হবে না। এবং এইটাই যদি হয়, আর আপনি একটা জিনিস খেয়াল করুন যে আমাদের রাজনৈতিক দল বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যখন তারা ক্ষমতায় থাকে, তাদের যে নেতা, তাদের যে পিতা বা জাতির পিতা, তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে খুব একটা আমি দায়িত্ববান তাদেরকে দেখিনি। যখন শেখ মুজিব হত্যাকাণ্ডের বিষয়ে এতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, কোনোবার কি আপনার এটা নিশ্চিতভাবে সমাধান করেছে যে দিস ইজ অল অফ মানে এভরিথিং, আর কোনো বিচার টিচার হবে না? এই যে 71-এর যে জামাতে ইসলামের বিচার কথা, বারবার এই জিনিসটাকে কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? একইভাবে আজকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলেই তাদেরকে বিচার হয়েছে, কিন্তু এখন এমন একজনকে পাওয়া গেছে যে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সে এত কিছু ইনফরমেশন তার কাছে আছে যে সেটা আর বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি এখন দিতে পারবে না। সুতরাং এইরকম একজন গুরুত্বপূর্ণ সেন্সেবল একজন আসামিকে হাতে পাওয়ার পরে খেলা করে, এখানে তো বিএনপি এককভাবে সিদ্ধান্ত নিতে পারে, এককভাবে একটা সিদ্ধান্ত নিয়ে একটা জাতীয় কমিশন করতে হবে, এমন একটা নির্মোহ কমিশন করতে হবে। এখানে আপিল বিভাগের একজন বিচারপতির মাধ্যমে হতে পারে, সেখানে সেনাবাহিনীর সদস্য থাকবে, গোয়েন্দা বাহিনীর সদস্য থাকবে,
ঐতিহাসিক থাকবে, মনস্তাত্ত্বিক থাকবে, মানে যত ধরনের সেক্টর আছে এই বিষয়টাকে একেবারে সিল করে দেওয়ার জন্য ভবিষ্যতের জন্য সেরকম একটি নির্মোহ নিরপেক্ষ কমিশনের মাধ্যমে এই বিষয়ের সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। যদি এটা আর্মি অ্যাক্টের মাধ্যমে করে তাহলে আরেকটা মারাত্মক ভুল হবে, যেটা উত্তর কিন্তু কোনোদিন পাওয়া যাবে না। এবং সরকার আজকে এত সুবিধাজনক অবস্থানে, সরকার এখন যেভাবে চাইবে সেভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারে। এরকম একটা পরিস্থিতিতে আমি বুঝি না, আমার মাথায় আসে না কিভাবে সরকার অ্যালাউ করে এই বিষয়টাকে। প্রচলিত আইন যদি আর্মি অ্যাক্টকে ইন্ডিকেট করে থাকে তাহলে সেরকম একটা একেবারে অস্থিতিশীল, প্রশ্নবিদ্ধ এবং মারাত্মক সন্দেহযুক্ত একটা বিচারের মানে পক্ষে কথা বলছে। সুতরাং আমি মনে করি যে এই সময় এই সুযোগ আমরা হারাতে চাই না। আমি একজন নাগরিক হিসাবে এটা আমার অধিকার জানার যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে আর কে জড়িত, কেন তারা বাইরে কোথায় পালিয়ে থাকলো, কাদের শেল্টারে থাকলো, এর সুবিধাভোগী কি। আমি নিজে দেখেছি জিয়াউল এরশাদ যে ক্ষমতা নিয়েছেন, একদম অপারেশনাল অর্ডার বের করে 24 মার্চ সকাল 10টার মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করো, এই যে এত বড় একটা ঘটনা, এটা পৃথিবীর কোথাও আমি শুনি নাই। আমি সেই পেপার নিজে আমার চোখে দেখা। তাহলে এইরকম একটা ঘটনা, বেনিফিশিয়ারি তো অনেকেই, তাহলে সেই সময় যারা বেনিফিশিয়ারি তাদের কি রোল ছিল? এখানে উচিত ছিল যখন জিয়াউল মঞ্জুরকে ধরা হলো তখন তাকে ঢাকায় নিয়ে এসে এই বিষয়গুলি কারা জড়িত না জড়িত এই সমস্ত বিষয়কে আনআনসার্ড রেখে তাকে হত্যা করা হলো। সুতরাং আমি মনে করি এটা একটা অপূর্ব সুযোগ এবং সম্ভাবনা, এইটাকে আমরা গলা টিপে হত্যা করতে পারি না। একদম আপনার বক্তব্য একদম স্পষ্ট। নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে কথা হবে। একটু যারা মাসুদ কামাল, আপনি পুরোপুরি শুনলেন শামীম কামালকে, এবং তিনি যে পয়েন্টগুলো বলেছেন সেই পয়েন্টগুলো আসলে অত্যন্ত যৌক্তিক। আর্মি অ্যাক্ট না 1952 যেটা কোর্ট মার্শালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেখানে একটা বড় ধরনের চিত্র হচ্ছে যার বিচার করা হচ্ছে এবং যিনি বিচার করছেন এর বাইরে সাধারণ মানুষ হয়তো জানবে না, কিন্তু আমরা তো তথ্য জানতে চাই। আবার যদি একটা স্বাধীন কমিশনও তৈরি করি, দুটো কনফ্লিক্ট করবে কিনা আসলে? না, ব্রিগেডিয়ার শামীম কামাল সাহেব তো বললেন, উনি তো স্পষ্ট করেই বললেন যে কে থাকবে সেখানে, আর্মির লোক থাকবে নাকি সিভিলিয়ানরা থাকবে নাকি দুই পক্ষের লোকই থাকবে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হলো যে আমরা সঠিক তথ্যটা যা করলে পরে উদ্ঘাটন করতে পারবো তাই করতে হবে। কারণ এখানে কোনো সমস্যা নেই। আমরা আসলে কি চাচ্ছি দেখেন, ওনার যে ভদ্রলোককে আপনি ধরছেন তার বয়স হলো 77 বছর। তো উনি তো এমনিতে ওনার জীবনের শেষ প্রান্তে আছেন। তো ওনাকে আপনি ফাঁসিতে ঝুলিয়ে কি আনন্দ পাবেন? একটা আনন্দ পাবেন যে একজন হত্যাকারীকে আমি করতে পারলাম, বিচার করতে পারলাম, এটা হতে পারে। অথবা ওনার যে ভূমিকাটা ওই সময়, সেটা এই শাস্তিটা কি হত্যার মতো হবে কিনা এটা আমি বলতে পারবো না, ওনার তো কোনো বিচার হয় নাই। উনি হয়তো তখন সাক্ষী দিতে পারেন, উনি তো পাশেই ওনার ছিলেন, উনি তো গুলি করেছেন বলে এখন পর্যন্ত প্রকাশিত কোনো লেখালেখি আমরা পাই নাই। বরঞ্চ আমরা পেয়েছি মৃত্যুর সময় ওনার পাশে উনি ছিলেন, এবং উনি নাকি কাঁপছিলেন, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখায়, বিশেষ করে অ্যান্থনি আসকানাস উনি তো আবার নাটকীয় ভঙ্গিতে লেখেন, এমনভাবে লেখেন যে উনি ওখানে ছিলেন। যাই হোক, তারপরে যেগুলো লেখা যা আমরা পেয়েছি। এখন আমার কথা হলো কি, এখানে সবচেয়ে বড় কথাটা হলো আমাদের যে আমরা ঘটনার কারণটা জানতে চাই, ঘটনার পেছনে যে ঘটনা ছিল সেটা জানতে চাই, যে ষড়যন্ত্র ছিল সেটা জানতে চাই, এবং এই ষড়যন্ত্রের মূল নাটের গুরু কে ছিলেন, এই নাটের গুরুকে আমরা চিনতে চাই। চাইয়ে কেউ নেই, এটা চেনা আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্যই প্রয়োজন। যে এদেশে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে এটা কি আমাদের জানা দরকার না? জানা দরকার। কিন্তু এখন ওইটা করার জন্য সামরিক আইনে হোক, বেসামরিক আইনে হোক, অথবা দুইটার মিশ্রণে হোক, যেভাবে হোক, আপনি যেটা প্রথমে বলেন যেটা কমিশন করা যাবে কিনা, করেন না কমিশন। সত্য উদ্ঘাটন কমিশন একটা হলে অসুবিধাটা কি? অসুবিধা তো নাই। আমাদের দেশে তো অনেক কিছুই ছিল না, আমরা তো বানিয়েছি। এই যে আমরা আইসিটি বলি, আইসিটিতে আপনার এই জুলাই আন্দোলনের সময় যারা নাকি ভূমিকা রেখেছিল, নেতিবাচক ভূমিকা, তাদের বিচার হচ্ছে না? হচ্ছে তো। আইসিটি কি আমাদের 72 সালে ছিল? আমরা তো সবকিছু করতেছি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা নতুন নতুন কোর্ট বানাচ্ছি, আদালত বানাচ্ছি, কমিটি বানাচ্ছি। সরকার নিজের উদ্যোগে করতে পারে এটা, সরকারি উদ্যোগ, এবং এখানে অন্যান্য সরকারই নেবে। এখানে কোনো মহলে তো আসলে আর মতামতের প্রয়োজন নেই, কারণ অনেক সময় সরকারই পারেন, পারেন। এবং এটা করলে পর আমি মনে করি দেশে অনেক মানুষ খুশি হবেন। কারণ আমরা ভাই সত্যটা উদ্ঘাটিত হোক, এটা আমরা চাই, পরিষ্কার কথা। একদম। আমি একটু জনাব আবু রুশদ আপনার কাছে আরো একবার আসতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা
এখানে ব্যক্তি হিসেবে কে বেনিফিশিয়ারি সেটা আমরা জানতে পারলাম, কিন্তু দেশ হিসেবে কোন দেশ আসলে বেনিফিশিয়ারি সেটা আমরা কতটা জানতে পারলাম। একটা মানুষ একটা দেশে আশ্রয় নিল ভারতে, সেখানে গেলে তিনি তার নাম বদলালেন, বয়স বদলালেন, পেশা বদলালেন, ছদ্মবেশ নিয়ে দীর্ঘদিন ধরে থাকলেন এবং তিনি বাংলাদেশেও এলেন, ডিওএইচএসে থাকতেন শোনা গেছে, কখনো বনানীতে থাকতেন শোনা গেছে, মানে তাকে আমরা কেউ ধরতে পারলাম না এতদিন ধরে, এরপরে গিয়ে আমরা ধরলাম। কে আসলে তাকে সহায়তা করেছিল? দেশ হিসেবে কারা লাভবান হয়েছিল? বেনিফিশিয়ারি নয়, ভারতের লক্ষ্য ছিল এখানে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। এর পক্ষে অনেকগুলি তথ্য প্রমাণ ভারতীয় পত্রপত্রিকা এবং তাদের বিভিন্ন রেফারেন্সে উঠে এসছে। আমি কয়েকটা আপনাদেরকে তাদের জড়িত থাকার ব্যাপারে কয়েকটা রেফারেন্স আমি দেই। যেমন আপনার আমাদের বাংলাদেশ থেকে প্রকাশিত সাপ্তাহিক বিচিত্রার 23 জুলাই 93 সংখ্যায় আপনার বলা হয় যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটে সেখানে জিয়া হত্যার সংলাপ সর্বপ্রথম প্রচার করেছিল আকাশবাণী আগরতলার একজন সাংবাদিকের বরাত দিয়ে। প্রশ্ন হচ্ছে, সারা দুনিয়া জানার আগে আগরতলার সাংবাদিক কি করে খবর পেলেন চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে? জিয়া হত্যার দায়ে জড়িত 2 পলাতক সেনা অফিসার দীর্ঘকাল কোথায় কাদের আশ্রয় ছিল? এখন একজন কলকাতা নগরীতে ব্যবসা বাণিজ্য করছেন। এই দুজনের একজন হচ্ছেন মেজর মোজাফফর আর একজন ওই যে মেজর মঈন। আমি বলেছি এই 2 জনের কথা বোঝানো হয়েছে। এখন আসেন ভারতীয় আপনার আনন্দবাজার পত্রিকার 15 মার্চ 1989 সংখ্যায় ঋতু সারিন নামক একজন সাংবাদিকের তথ্যের উল্লেখ করে আপনার বলা হয়েছে যে রয় মূলত জিয়াকে হত্যা করেছে, মানে ভারতীয় গুপ্তচর সংস্থা জিয়াকে হত্যা করেছে। আচ্ছা, কলকাতা থেকে প্রকাশিত অপর একটি ইংরেজি সাপ্তাহিক সানডে পত্রিকায় একটা রিপোর্ট দেওয়া হয়েছিল। সেই রিপোর্টেও বলা হয়েছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদন ক্রমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র করে এবং নিষ্ঠুরভাবে হত্যা করে। ওই রিপোর্টে আরো বলা হয় মুজিব হত্যার প্রতিশোধ হিসেবে ভারত জিয়া হত্যার ষড়যন্ত্র করে, কিন্তু ষড়যন্ত্র যখন পেকে ওঠে সেই সময় ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের পতন ঘটে, মোরারজি দেশাই ক্ষমতায় আসেন। প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের কথা শুনে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন এবং হত্যা বন্ধ করেন। 1980 সালে ইন্দিরা গান্ধী পুনরায় ক্ষমতায় এলে প্রেসিডেন্ট জিয়া নৃশংসভাবে নিহত হন। এখন আপনি বলবেন যে ভারত এখানে আওয়ামী লীগকে কি দৃষ্টিতে দেখতো? সে ব্যাপারে এই যে জেনারেল জিয়া নিহত হওয়ার পরে যে আপনার নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছিল, সেই নির্বাচনের সময় 29 আগস্ট 1981 সংখ্যা ভারতীয় মেইন স্ট্রিম পত্রিকায় লিমিটস অফ ডিপ্লোমেসি বাংলাদেশ শিরোনামে আপনার একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেটা লিখেন হচ্ছে পার্থ সারথী ঘোষ। তিনি বলেন, আসন্ন নির্বাচনের ফলাফল থেকে ভারত কি পাবে তা বিচার্য বিষয় নয়, কিন্তু মুজিব ও তার উত্তরসূরিদের সাথে অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যে ভারতের একটি শক্ত ভিত রয়ে গেছে। এবং তিনি আরো বলেন যে ভারতের এই ঘটনা প্রবাহ কিভাবে অনুকূলে নিয়ে আসা যায় এবং কিভাবে প্রভাব খাটানো যায়। এটি নিশ্চিত যে শুধু কূটনীতি দিয়ে তা করা সম্ভব নয়, বরং রাজনৈতিক ভিত্তি মজবুত করার জন্য আওয়ামী লীগকে গোপনীয়ভাবে যাবতীয় সাহায্য প্রদান করতে হবে এবং এরকম গোপন সাহায্য প্রদানের ক্ষেত্রে অতি অবশ্যই যে কোনো প্রকার নৈতিক সংস্কার বা নীতিকে বর্জন করতে হবে। এর কয়েকদিন পরেই 24 মার্চ 1982 সালে এরশাদ মার্শাল ল জারি করেন এবং তার আমলেই এই আওয়ামী লীগকে আপনার সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সমস্তভাবে আপনার প্রতিষ্ঠিত করা হয়, আবার রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা হয়, যেটা ভারত চেয়েছিল। এবং গত 15-16 বছর, এই যে আপনার 9 সাল থেকে 24 সাল পর্যন্ত এই ভারতীয়রা আওয়ামী লীগকে যেন তেন ভাবে বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে হলেও তারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে। আমি আশা করি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, যিনি আপনার 90-এর গণ আন্দোলনের একজন অন্যতম পুরোধা ছাত্রনেতা ছিলেন, তিনি এই বিষয়গুলোর মানে ব্যাপারগুলো বুঝতে পারবেন, বোঝেন এবং কিছু জানেন। এভাবে আসলে চেয়েছে মানে এদেরকে প্রতিষ্ঠিত করতে। জিয়াউর রহমানকে হত্যার অন্যতম কারণ হচ্ছে এটা, এবং আরেকটি কারণ হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন প্রতিরক্ষা নীতি দাঁড় করিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী 1975 সালের 15 আগস্ট পর্যন্ত ছিল মাত্র 4টি ব্রিগেড। সেখানে জিয়াউর রহমান 3.5 বছরে 5টি পদাতিক ডিভিশন তৈরি করেন। সকল অস্ত্রপাতি চীন থেকে, তুরস্ক থেকে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এ সমস্ত দেশ থেকে তিনি নিয়ে আসেন।
এবং আমাদের একটি কার্যকর প্রতিরক্ষা নীতি দাঁড় করান। এটা কখনোই ভারত তার মানে এই দুটো বিষয় আসলে ভারতকে শঙ্কিত করেছিল। অবশ্যই। হ্যাঁ, এবং আমি আসলে দেশ হিসেবে কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে, কাদের কি ইন্টারেস্ট ছিল, সেটাও অনেকটা স্পষ্ট হলাম। জনাব শামসুজ্জামান দুদু, বোধ করি এই তথ্যগুলো আপনি আরো আগে থেকেই জানতেন, যেহেতু দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন সংগ্রাম এবং রাজনীতির মধ্যে আপনি আছেন। একটা প্রশ্ন, একটা বক্তব্য যেটা আসলে একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল করলেন, সেই ব্যাখ্যাটা জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে একটু জানতে চাই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দীর্ঘদিন, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীর বিচার করতে পারেনি। বিএনপি ক্ষমতায় ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী যারা আছেন, বিশেষ করে এই যার কথা আমরা বলছি মোজাফফর হোসেন, তাকে নিয়ে আলোচনা করা, দেশে ফিরিয়ে আনা, ট্রেস করা, এই কাজগুলোর ব্যাপারটা আমরা অতটা শুনিনি। সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামীর ভূমিকা কী ছিল সেটা নিয়ে যে শাস্তি নিশ্চিত করা, দলের নিবন্ধন বাতিল করা সহ নানা কিছু কার্যক্রম করতে পারত, বিএনপিও করেনি, আওয়ামী লীগও করেনি। মানে এই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যদি একটা ছোট্ট ব্যাখ্যা পাওয়া যায়। শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরের অনেক কিছু কিন্তু এই দীর্ঘ সময়ে নানা আলোচনা, সমালোচনা, তদন্ত, অনুসন্ধানিক সাংবাদিকতা নানাভাবে আমরা কিন্তু দেখতে পেরেছি। কিন্তু একটি জিনিস খুব পরিষ্কারভাবে আমরা জানি, সে শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হওয়ার পরে যাতে এই দেশে আবার একটি ভারতীয় শিখণ্ডী ভারত তারা চেয়েছে, কিন্তু তার প্রধান প্রতিপক্ষ বলবো অথবা প্রতিবন্ধক বলবো, সে রাজনীতিটা হচ্ছে শহীদ জিয়া রহমানের নেতৃত্বে হয়েছে। আমরা যখন 85 বা 86 এর দিকে ছাত্র রাজনীতির আমি সরাসরি নেতৃত্ব দিচ্ছিলাম, সেই সময় একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন মাঝে মধ্যে কিন্তু সেই সময় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে এরশাদকে রক্ষা করা বা এরশাদ যেন থাকে, এই ঘটনাটা ছিল। তো আমরা একটু আগেই আমি নিজেই আলোচনা করেছি যে শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদ সাহেব শুধু জড়িতই না, এটা মানে এই স্রোতের সঙ্গে তিনি আওয়ামী লীগেরও সমন্বয়ের বা সৃষ্টি করেছে। তো আওয়ামী লীগও মানে এরশাদ পতন হোক, এই আন্দোলনটা 9 বছরের, অর্থাৎ গণঅভ্যুত্থানের 90 গণঅভ্যুত্থান আগ পর্যন্ত নানাভাবে নানা নসিলায় বাধা সৃষ্টি করেছে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী হিসাবে এই সময়টা নিজেকে তিনি তুলে ধরেন। যেমন 86-এ জাতি একমত ছিল এরশাদ সাহেবের সঙ্গে অধীনে নির্বাচন করবে, কিন্তু 86-এ আওয়ামী লীগ সেই নির্বাচন অংশগ্রহণ। শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গে আমরা নানান কথা বলবো। এই যে এখন যে মুজাফফর গ্রেপ্তার হয়েছে, সুযোগটা কিন্তু এখন অবশ্যই আমাদের সামনে এসেছে। যারা স্বাধীনতা ঘোষককে হত্যা করেছে, যারা এর ইন্ধন জুগিয়েছে, সে দেশি এবং বিদেশের অনেক কিছুই কিন্তু একটা ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতির মধ্যে আছে। সেই জিনিসটা এখন হতে পারে এই কারণে যে শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপি এবং তার পরিবারের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এই বিষয়টি যদি এখন মানুষ প্রত্যাশাই করবে, যারা শহীদ জিয়াকে নিহত বা হত্যা করেছে তাদের মুখোশ উন্মোচন এই সময়ে হবে। আমি মনে করি যে একটু ধৈর্য ধরে আমরা যদি এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এখানে কিন্তু শুধু বিএনপি না, বিএনপির বাইরেও অনেকেই আছেন, সামরিক, বেসামরিক, সাবেক, বর্তমান, তারাও কিন্তু চান যে বাংলাদেশ রক্ষা করার জন্য বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মানুষটাকে যারা হত্যা করেছে তাদেরকে জাতির সামনে মুখোশ উন্মোচিত করা উচিত। আমার মনে হয় সেটা আসলে সবার প্রত্যাশা ছিল এবং এখন সেই সুযোগটা তৈরি হয়েছে, যেটা বারবার করে জনাব মাসুদ কামাল সহ সব আলোচকরাই বলছিলেন। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল জনাব শামীম কামাল, আপনার একটা মতামত একটু নিতে চাই। যেই শক্তি আসলে লাভবান হয়েছে
যে এই বাইরের শক্তিটা আসলে লাভবান হয়েছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, সেই শক্তি যদি এখনো বলবৎ থাকে, তাহলে যে তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যগুলো দিয়ে আসলে আমরা সেই শক্তিকে আদৌ প্রতিহত করতে পারবো, নাকি এর জন্য রাজনৈতিক সামাজিক নানামুখী আন্দোলনের প্রয়োজনীয়তা আপনি দেখেন? মানে আমি শেষটা জানতে চাই আসলে। জি জি, আসলে দেখুন, আপনার বেনিফিশিয়ারি যারা, তাদের যদি অপরাধকে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে তো প্রজন্মের পরে প্রজন্ম তারা যারা ব্যক্তি আছেন তাদের প্রজন্ম বা তাদের মতামতের যারা প্রজন্ম, তারা কিন্তু সুযোগটা নিয়েই যাবে। এই জন্য আমি এই আজকের যে উদ্ভূত পরিস্থিতি, যেটা আমাদের সুযোগ এসছে, এটাকে একদম মোক্ষম এবং ঐতিহাসিক বলে মনে করছি। আপনি দেখুন, যারা শেখ মুজিবকে হত্যা করেছে তারা কিন্তু কেউ ভারতে পালায়নি, তারা গিয়েছে লিবিয়াতে, কানাডাতে বা ইউএসএতে। সুতরাং এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে মানে এটার বেনিফিশিয়ারি ভারত ছিল না। জিয়াউর রহমানকে হত্যার সাথে যারা ছিল, তার মধ্যে আমরা এখন দুইজনকে পাচ্ছি যারা ভারতে দীর্ঘদিন ধরে আশ্রয়ে লালিত পালিত হয়েছে। এখান থেকে কে বেনিফিশিয়ারি বোঝা খুবই সিম্পল। এখন আসেন দেশের রাজনীতিতে। যতদিন এরশাদ সাহেব রাজনীতি করেছেন ক্ষমতার বাইরে, প্রত্যেকটা সরকার, বিএনপি এবং আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মঞ্জুর হত্যার মামলাকে ক্যাপিটালাইজ করেছে, এবং যখনই এরশাদ সাহেব ডান বাম যাওয়ার চিন্তা করেছে, তখনই তাকে বলা হয়েছে যে মঞ্জুর হত্যা মামলা দিয়ে আপনাকে ফাঁসানো হবে। এটা একদম ইনএভিটেবলি একটা সত্য ঘটনা। এটা শুধু আওয়ামী লীগ নয়, এটা বিএনপিও করেছে। তাহলে কথা হচ্ছে যে দেখুন, বড় দুইটা রাজনৈতিক দল, জিয়াউর রহমানের নিজস্ব দল বিএনপি, এটা ক্যাপিটালাইজ করেছে। আমি একজন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য হিসাবে আমার কাছে দুইটা প্রশ্ন খুব মারাত্মক জটিল মনে হয়। সেটা হচ্ছে, আমাদের দুইজন সামরিক শাসক বা আমাদের দুইজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আজকে একটা সুযোগ আসছে যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সেটাকে আপনি অ্যাড্রেস না করে আবার যদি কনফিউশনের মধ্যে ফেলে দেন, তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলো তো পাবো না। শেখ মুজিবকে হত্যা করেছে কিছু বিশৃঙ্খল সেনা সদস্য, জিয়াউর রহমানকে হত্যা করেছে কিছু বিশৃঙ্খল সেনা কর্মকর্তা। বাট আমি যে ইউনিফর্মের লোক আমার লাগে, যেমন দুইজন প্রেসিডেন্টও আমাদের লোক, আবার এই যারা বিশৃঙ্খলে তারাও আমাদের ইউনিফর্মের লোক। সুতরাং এখানে একটা স্পষ্ট করার একটা সুযোগ আসছে, আপনি এরকম একটা সুযোগ হাতছাড়া করেন কিভাবে? আমি খুবই অবাক হয়েছি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটা স্টেটমেন্ট দেন, এবং কি কারণে আমার ঠিক মানে মাথায় আসে না কি কারণে তাকে ধরার পরে সরাসরি আর্মির কাছে হ্যান্ডওভার করা হলো। আর্মির কাছে জিম্মাদারিতে রাখতে পারে তার কাস্টডিতে, এবং এটার জন্য ঢাকাতে লজিস্টিক এরিয়া একদম নিশ্চয়ই। এটা দিয়ে যেহেতু আজকের ঘটনা যেটা আমরা ফেলে এলাম, আমাদের সহকর্মীরা আছেন যারা এটা নিয়ে প্রতিবেদন তৈরি করবে, নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী কি বার্তা থাকে সেটা আমরা জানবো নিশ্চয়ই। আমি একটু এখানে শামীম কামালের কথার প্রেক্ষিতে আমি বলি, যেহেতু এখন পর্যন্ত কোনো হত্যা মামলা জিয়াউর রহমানের ব্যাপারে দায়ের করা হয়নি, এটা মিউটিনির কেস এবং মেজর মোজাফফর ডিজার্টার ছিলেন, সুতরাং এটা সশস্ত্র বাহিনীর মধ্যেই এখন পর্যন্ত থাকবে। তার বাইরে কিন্তু এখন কামাল শামীম এটা কিন্তু তার বাইরে যেতে পারবে না, সুতরাং এটা সশস্ত্র বাহিনীর কাছেই থাকবে। কিন্তু যখন এটা অন্যদিকে যাবে, স্বাধীন তদন্ত কমিশন বা এরকম কিছু হবে, এবং তারা যদি রিকমেন্ড করে যে এটা হত্যা মামলায় ট্রান্সফার করা হবে, অনলি দেন তুমি এটা আশা করতে পারো যে এটা অন্যদিকে মামলাটা নেওয়া যাবে। তার আগে কিন্তু এটা বলা যাবে না যে তাদেরকে কেন। আমার প্রশ্ন একটা, আপনি কেন এটাকে রাষ্ট্রীয়ভাবে আপনি আর্মি বা আর্মি অ্যাক্টের মধ্যে ফেলে দিচ্ছেন, যেখানে আপনার ওয়াইড একটা অপশন আছে, এবং এই যে আজকে যদি এর মাধ্যমে ভুলটা হয়, এই ভুলটাকে আগামী 50 বছর আপনি শুধরাতে পারবেন জাতির কাছে? দেখার জন্যই তো আমরা বলছি, তুমিও বলছো আমরাও বলছি, কিন্তু যখন তাকে ধরা হয়েছে প্রথমে তাকে দেওয়া হবে কোথায়? স্বাভাবিকভাবেই যেহেতু এটা ডিজার্টার উনি, সুতরাং তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, এইটুকু পর্যন্ত থাক। বাট তোমার সাজেশনটা ভালো, এবং আমরাও যে এই কথাগুলো বলছি যে তদন্ত কমিশন একটা গঠন করা হোক, হত্যা মামলা দায়ের করা হোক, তখন আসলে অনেক তথ্য আসলে প্রকাশিত হতে বাধ্য আসলে যখন এরকম সমস্ত স্টেক হোল্ডার নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন তৈরি হবে। আমি আলাপটা শেষ করব, বিরতিতে যাব, তবে তার আগে ছোট একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। আপনি দেখেছেন ইতিহাস বিকৃত করা, পরিবর্তন করা একটা কালচার আমাদের দেশে আছে। বিভিন্ন সময় সরকার বদল হয়, ইতিহাস নতুন করে ডালপালা মেলে। আমরা আসলে সঠিক তথ্য জানতে চাই, জিয়াউর রহমানের ভূমিকা এবং তাকে যারা হত্যা করেছে, যেই প্রশ্নগুলো আপনি খুঁজছেন। ধরা যাক মোজাফফর হোসেনের মাধ্যমে, তথ্য কমিশনের মাধ্যমে আমরা সেই তথ্যগুলো পেলাম, পরবর্তী প্রজন্ম সঠিক তথ্য পাবে নিশ্চয়তা কি? সরকার বদলের সাথে সাথে কি সেই তথ্যের মধ্যে কোনো ম্যানিপুলেশন চলে আসতে পারে? আমরা কি এমন একটা পথ তৈরি করতে পারি? দেখেন, এই যে আপনার ম্যানিপুলেশনের যে ভয়টা করছেন, জি, এই ভয়টা পৃথিবীর সব দেশেই সবসময় থাকে, জি, সবসময় থাকে। আমাদের দেশের যে ইতিহাস, আপনি কেবল একটা হত্যাকাণ্ড, এটা তো বলেন ইতিহাসটা সহজ,
কিন্তু আমাদের দেশের জন্মের ইতিহাসটাই তো নানা ধরনের রাজনীতি আছে। পৃথিবীর সব দেশে ইতিহাস কিন্তু ইতিহাসের মধ্যে রাজনীতি কিন্তু ভর করে। আমাদের পাঠ্যপুস্তকে পর্যন্ত রাজনীতি ভর করে। আপনি একটা কথা ভাবেন তো, আওয়ামী লীগ সরকার 15 বছর ছিল না? একদম। একটা স্টুডেন্টের শিক্ষা জীবন কিন্তু 15 বছরই, এর চেয়ে বেশি আর হয় না, তাই না? 15 বছর। এখন এই 15 বছরে একটা ছেলে স্টুডেন্ট লাইফ শুরু করে শেষ করে ফেলাইছে এক ধরনের ইতিহাস পড়া। এখন তার ছোট ভাই যখন পড়তে পড়ছে, এখন সে আবার অন্য ইতিহাস কিন্তু তার জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে। ভাই ভাই তো ঘরের মধ্যে মারামারি বাজবে। এ বলবে স্বাধীনতা জিয়া রহমান ঘোষণা করছে, ও বলবে স্বাধীনতা শেখ মুজিব ঘোষণা করছে। এখন দুইজনে মিলেই যে কাজটা করতে পারে এটা কিন্তু কেউ বলতেছে না। স্বাধীনতার জন্য যে দুইজনের ভূমিকা আছে এটা কিন্তু কেউ বলতেছে না। যখন এর কথা বলে তখন সে আরেকজনকে বাদ দিয়ে দেয়। বাইনারি। তার মানে রাজনীতি এমন ভাবে ঢুকছে যে ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে। তো সেই যদি হয় আমাদের মানসিকতা, এবং আমরা প্রত্যেকে বিশ্বাস করতেছি এই যে আমি যেটা ইন্ট্রোডিউস করতেছি এইটাই অক্ষয়, এর আর কোনো ক্ষয় নাই। তো এবং সেটা অক্ষয় কয়েকদিনের জন্য অক্ষয়। তো এই জায়গাটাতে ইতিহাস আসলে এভাবে হয় না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি একটা পুকুর খুঁড়েন, ওই পুকুর যত গভীরই করেন ওই পানি কিন্তু আপনি কালকেই খাইতে পারবেন না, ওটা কিন্তু ঘোলা পানি হবে। ওটা খাওয়ার উপযুক্ত হইতে হইতে পানিটাকে থিতে দেওয়ার সময় দিতে হয়। ইতিহাসটা ওই রকম। আজকে শেখ হাসিনা কি ইতিহাস লিখছেন, অথবা জিয়া রহমানের হয়ে জিয়া রহমানের স্ত্রী পুত্ররা কি ইতিহাস লিখতেছেন, কিচ্ছু যায় আসে না। ইতিহাস আরো 50 বছর 100 বছর পরে দেখবেন সঠিকটাই বের করে নিয়ে আসবে। এটা নিয়ে টেনশন করেন না, এটা নিয়ে টেনশন করেন না, ওটা হয়ে যাবে। ইতিহাসের কাজ ইতিহাস করবে। একদম সেই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করে অনেক ধন্যবাদ। আপনারা তিনজনকে আমাকে সময়টা দিয়েছেন। নিশ্চয়ই একটা বড় সুযোগ এসেছে ইতিহাসটাকে জানার, এবং মাসুদ কামাল যে কথাটা লাস্টে বললেন সেটা দিয়েই আসলে একটা আশাবাদ তৈরি হয় যে সঠিক ইতিহাস আমরা পাবো এবং সেটা পরবর্তী প্রজন্ম জানবে। অনেক ধন্যবাদ আপনি তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এই বিশ্বকাপ 2026 শুরু হওয়ার অন্তত 2 দিন আগেই যিনি আসলে বিশ্বকাপের ফাইনালকে খেলবে এবং চ্যাম্পিয়ন কে হবে সেটা নিয়ে পুরোপুরি প্রত্যেকটা ম্যাচে যিনি প্রেডিকশন তৈরি করেছিলেন ডক্টর হাসিনুর রহমান খান, তিনি আমাদের সঙ্গে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান ডেটা সায়েন্সের প্রফেসর। এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এখন পর্যন্ত সাফল্যের যে হার, সেই হারগুলো আসলে নিজের প্রেডিকশন নিজে কীভাবে বিশ্লেষণ করছেন। ডক্টর হাসিনুর রহমান খান, আমরা দেখছিলাম আসলে আপনি 10 জানুয়ারি এই প্রেডিকশনটা তৈরি করেছিলেন এবং আপনি পিন পোস্ট করেছেন আপনার ফেসবুকে। তা 2 দিন পরে খেলা শুরু হলো, আমরা দেখলাম কিছু কিছু ম্যাচ স্কোর লাইন সহ মিলে গেছে, এবং আপনি বলছিলেন আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের খেলা হবে এবং সেখান থেকে আর্জেন্টিনা ফাইনালে যাবে। স্পেন এবং আর্জেন্টিনা ফাইনাল যে খেলবে সেটাও আপনি বলেছিলেন শুরুতে, এবং স্পেন 2-1 গোলে জিতবে, এটা ছিল আপনার চূড়ান্ত ফলাফল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন, যদিও আপনি আর্জেন্টিনার সাপোর্টার। আমাকে একটু বলবেন আসলে এখন পর্যন্ত স্ট্র্যাটেজি কতটা ঠিক হলো, কোন কোন অংশটা হয়নি, মেলেনি, এবং না মেলানোর কারণে আসলে আপনার হিসেব নিকেশে কোনো গড়বিল হয়েছে কিনা, অভিজ্ঞতা জায়গাটা একটু বলবেন ছোট করে। জি ধন্যবাদ রাকিব। আসলে এর আগে যে স্টেজগুলো রয়েছে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 অথবা কোয়ার্টার ফাইনাল, সেগুলো তো অনেকটাই মিলেছে, 70, 80, 75% এভাবে মিলেছে। সর্বশেষের কথাটা যেটা বলি, যে সেমিফাইনাল যেটা বলেছিলাম আমি, এখানে 4টি দল, তার মধ্যে 3টি দল হুবহু মিলেছে, এবং এখানে একটা ব্র্যাকেট মিলেছে যেটা স্পেন এবং ফ্রান্সের ব্র্যাকেট। অন্যদিকে আমার ছিল আর্জেন্টিনা, তার সাথে ব্রাজিল ছিল। ব্রাজিল আপনি জানেন নিশ্চয়ই আগেই রাউন্ড অফ 16 চলে গিয়েছে, তো সেখানে ইংল্যান্ড এসেছে। তো আর এর আগে যদি আপনি বলুন, তাহলে এর আগে যে কোয়ার্টার ফাইনালে ছিল সেটা 8টা ম্যাচ ছিল, সেখান থেকে 6টা মানে 8টা টিমের ছিল, সেখান থেকে 6টা টিম হুবহু মিলেছে। তার আগের যদি বলি 16টার ক্ষেত্রে 11টা মিলেছে। তো এরকম পরিসংখ্যান ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি যে দুটো দলকে বলেছি, ভেবেছি আমার প্রেডিকশন অনুযায়ী যে বিশ্বকাপের ফাইনালে উঠবে, সেই দুটো দলই উঠেছে। আচ্ছা, এখানে কিছু কিছু বিষয় সম্বন্ধে কি স্টাডি করার সুযোগ হয়েছিল? যেমন কেপ ভার্দে সম্বন্ধে অনেকে আসলে এই তথ্যগুলো জানে না, ডোমিনিকান রিপাবলিক তাদের সম্বন্ধে অনেকে জানে না, আইভরি কোস্ট নিয়েও খুব বেশি স্টাডি হয়তো অনেকে করেননি। নতুন নতুন যে দলগুলো দীর্ঘদিন এসেছে কিংবা প্রথমবারের মতন যারা এসেছে তাদের ব্যাপারে আসলে আপনি কিভাবে প্রেডিকশন করেছিলেন? রাকিব, দেখেন, আমি যখন এই প্রেডিকশন গুলো করি তখন কিন্তু কিছু বিষয় কিন্তু সামনে নিয়ে এসছে, তখন অনেকগুলো ফ্যাক্টর, আপনি জানেন এই ফুটবল খেলার সাথে অনেকগুলো ফ্যাক্টর যুক্ত থাকে। প্রথমত র্যাঙ্কিংটা একটা ব্যাপার, আমরা যেটা ফিফা র্যাঙ্কিং বলি বা এএলও র্যাঙ্কিং, এবং ওই দলগুলোর সাম্প্রতিক পারফরমেন্সটা কেমন।
জি। আবার তারা অতীতে এই ধরেন গত 2-3 বছরে কেমন জিতেছে, জি। আর কেমন পারফর্ম করেছে বিভিন্ন দলের সাথে টেস্ট করে, হেড টু হেড পারফর্ম গুলো কেমন ছিল, তারপরে তাদের স্কোয়াডটা কেমন, অর্থাৎ জি। যে দলটা নামাচ্ছে বা যেটা বেঞ্চে রয়েছে তাদের গভীরতাটা কেমন স্কোয়াডে, সেই ব্যাপারগুলো রয়েছে। এরপরেও ইনজুরি সাসপেনশনের ব্যাপার রয়েছে, দামি দামি প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার রয়েছে কিনা বা কি প্লেয়ার রয়েছে কিনা, সেই ব্যাপারটা কোচ খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কোচের কৌশল বা গুরুত্ব, কতটা এক্সপিরিয়েন্সড, কোন ধরনের কোচ কোন টিমে রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে। আর দলের ফরমেশনের ব্যাপারটা রয়েছে। এছাড়াও দলের একটা ফুটবল টিমের মেইনলি 3টা ভাগ থাকে আমরা জানি, ডিফেন্সিভ, মিডফিল্ড আর অ্যাটাকিং। ফলে এই যে 3টা ভাগের বিভিন্ন জায়গায় কোন দল কতটা এগিয়ে, এই বিষয়গুলো এর বাইরেও আরো অনেক বিষয় রয়েছে। আপনি যেমন একটু আগে বলেন, আরেকটা আমরা বলি পরিসংখ্যানের ভাষায় র্যান্ডমনেস, অর্থাৎ ধরেন ভিআর এর ফেভার কার্ড যাচ্ছে, বা আমাদের যে রেফারি রয়েছে, বা ইনজুর্ড হচ্ছে কোনো প্লেয়ার, অথবা রেড কার্ড পাচ্ছে অথবা ইয়েলো কার্ড বেশি পাচ্ছে, এই ব্যাপারটা তো আগে থেকে পরিসংখ্যানে সেভাবে ট্রেস করা যায় না, তবে একটা ধারণা করা যায় যে সামগ্রিকভাবে এক ধরনের এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনি যে উদাহরণটা দিলেন কেপ ভার্দে, এটা কিন্তু আগে থেকে ট্রেস করার কোনো উপায় নেই। যে কোনো মডেলই বলুন না কেন, পরিসংখ্যান বলুন বা মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কোনো মডেল বলুন না কেন, সেগুলো কিন্তু আপনার আগে থেকে ট্রেস করতে পারবে না, বা এই বিষয়গুলোকে মডেল নিয়ে আসতে পারবে। একদম একদম। আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আছেন, আমি নিশ্চিত তার হয়তো কিছু জানতে চাওয়ার থাকতে পারে, আপনি জানতে পারেন। জি না, আমি আসলে ওনার যে প্রিডিকশন, আমি একটু কৌতূহলী এই কারণে, মানে আগাম কিছু বলা সম্ভব এই ধারণাতেই আমি কখনো বিশ্বাস করি না, কখনোই বিশ্বাস করি না। কিন্তু উনি প্রিডিকশন করছেন এবং মিলে যাচ্ছে, তা আমি মানে ওনার দিকে একটু বিস্ময়ের সঙ্গে তাকাচ্ছি। তো এটা আমি একটু জানতে চাইবো বরং আপনার কাছে, আপনি তো জ্যোতিষ না, তো এটার আসলে যখন মিলে যায়, আপনি যে বললেন যেহেতু মানে 80% মিলে যাওয়া, কিন্তু অনেক মিলে যাওয়া, তো 80% যখন মিলে যায়, তখন মেলার পর আপনার অনুভূতিটা কি হয় এটা একটু জানতে চাচ্ছি, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে। না মিললেও বা কি অনুভূতি হয় সেটা একটু না মিলে তো যায় ওনারটা, কাজে ওইটাই জানতে চাই। জি জি, ধন্যবাদ। আমার মনে আছে 4 বছর আগে আপনার সাথে আরেকটা প্রোগ্রাম ছিলাম, সেবারও কিন্তু এই বিশ্বকাপ নিয়ে 22-এর নিয়ে কথা হচ্ছিল, আমার মনে পড়ে, জনাব মাসুদ কামাল। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আসলে খুবই ভালো লাগে যখন আমি কোনো প্রেডিকশন করি সেটা মিলে যায়। যেমন ধরুন এই সেমিফাইনালে একটা স্কোর করেছিলাম, সেটা হচ্ছিল আর্জেন্টিনার সাথে ইংল্যান্ড। আমি বলেছি আর্জেন্টিনা 2-1 জিতবে, তো দেখুন রেজাল্ট তো হয়েছে এবং এখানে স্কোরও মিলে গিয়েছে। ফলে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না নিশ্চিতভাবে, কারণ আপনি যখন নিজের একটা দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু বলেন, সেটা যদি মিলে যায়, তবে পরিসংখ্যানগত ব্যাপার থেকে আমরা যেটা বলি, অর্থাৎ পরিসংখ্যানবিদ হিসেবে যদি বলি যে প্রেডিকশন সবসময় মিলবে এরকম ব্যাপার নয়। তবে প্রেডিকশন যেটা করা হয় বা প্রেডিকশনে যেটা দেখা হয়, সেটা হলো ডেটা অ্যানালাইসিস করে ডেটা প্যাটার্নটা বুঝে সম্ভব কি হতে পারে ভবিষ্যতে। তো ফলে ডেটা আসলে কথা বলে। আমরা ডেটা সায়েন্স বা পরিসংখ্যানে এটাই বলি। ডেটা সায়েন্স নামে একটা ডিসিপ্লিন সামনে এসেছে, বিশেষ করে ডেটাকে রিড করে এক্সট্রাক্ট করে সেখান থেকে ভ্যালু অ্যাড করা, অর্থাৎ এমন কিছু আপনি বের করবেন যেটা কাজে লাগে। অর্থাৎ তো এই যে অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে এখানে একটা প্রেডিকশন পাওয়ার মানে হলো যে আসলে আমার ডেটা বলছে যে এটা হতে পারে, তার সম্ভাবনা একটা চিত্র দেওয়া। এখন যখন সম্ভাবনাটা খুব বেশি বেশি বাস্তবেও মিলে যায়, তখন ওই প্রেডিকশনটা সামনে চলে আসে বা প্রেডিকশনটা সঠিক হয়। ব্যাপারটা আসলে তাই। একদম। জনাব মাসুদ কামাল, একটা বিষয় আমি আপনার শেষ প্রেডিকশনটা কিন্তু শুনতে চাচ্ছিলাম, যে তৃতীয় স্থানে নির্ধারণে খেলায় কি হবে এবং ফাইনালে কি হবে। জি, প্রথমে ফাইনালেরটা বলি। আমার যে প্রেডিকশন ছিল 10 জুন এবছরের, সেটা 104টা ম্যাচের প্রেডিকশন, প্রত্যেকটা ধরে ধরে আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো বিভিন্ন স্টেজে গিয়ে ফাইনালে আসবে কে সেটা বলেছি। তো আমি তখনই বলেছি ফাইনালে আসবে আর্জেন্টিনা এবং ফ্রান্স, সরি স্পেন, আর্জেন্টিনা এবং স্পেন, এবং চ্যাম্পিয়ন হবে স্পেন, এবং আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে দিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে। আর তৃতীয় নির্ধারণী যে ম্যাচটা রয়েছে, সেখানে আমার আগে হিসেবে সেটা হওয়ার কথা ছিল ফ্রান্স এবং ব্রাজিলে, যেহেতু ব্রাজিল চলে গেছে এই জায়গায় ইংল্যান্ড থেকে। তো এখনো এটার ব্যাপারে আমি বলিনি, বাট এটা নতুন করে রিভাইজ করে দিব। বাট আমার একটা প্রেডিকশন আছে, সেটা হলো 3-2 গোলে ফ্রান্স জিতবে, অর্থাৎ খেলাটা খুব জমবে এবং এখানে গোল হবে। আমার ধারণা ফ্রান্স 3 গোলে এবং ইংল্যান্ড 2 গোল দেবে, অর্থাৎ ফ্রান্স জিতবে এই খেলা।
দেখা আর যাক। গোল্ডেন বুট কে পাবে? মেসি গোল্ডেন বুটের ব্যাপারটা হলো কি, সেখানে আপনি যদি এর আগে বলি গোল্ডেন বল রয়েছে, গোল্ডেন বল পাওয়ার সম্ভাবনা প্রায় 99% হলো মেসি, কিন্তু গোল্ডেন বুট পাওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে 50-50 মেসি এবং এমবাপে। তবে আমি এমবাপেকে একটু এগিয়ে রাখবো, বিকজ এই যে থার্ড ম্যাচটা এমবাপে আমার ধারণা খেলবে, যদিও এটা খুব মর্যাদার লড়াই না থার্ড পজিশনটা, কিন্তু এমবাপে খেলবে এবং তার ব্যক্তিগত ওই পারফরমেন্সটা ধরে রেখে, এবং সে চাইবে স্কোরটাকে বাড়িয়ে নিতে। আপনি জানেন এখন মেসি এবং এমবাপের গোলের সংখ্যা 8, কিন্তু অ্যাসিস্টের দিক থেকে তারা মেসি একটু এগিয়ে আছে। তো ফলে এমবাপে চাইবে একটা অ্যাসিস্ট করতে আর একটা গোল করতে। আমার ধারণা এমবাপে করে এটাকে এগিয়ে নেবে, এমন ভাবে মেসি এটাকে নাও ধরতে পারে, সম্ভাবনা বেশি এমবাপে আমি মনে করছি। যেটা বাসুদ কামাল, আপনার কাছে কয়েকটা তথ্য জানাই। আমরা দেখলাম জার্মানির গণিতবিদ যারা আছেন তাদের ভিতরে একজন প্রেডিকশন করেছিলেন সম্মিলিতভাবে তারা যেটা করেন, ফ্রান্স এবার চ্যাম্পিয়ন হবে। এরপর আমরা দেখতে পেলাম কানাডা ভিত্তিক একটা গবেষণা সংস্থান, তারা বলল ইংল্যান্ড এবার চ্যাম্পিয়ন হবে। বিভিন্ন গণকদের কথা আমরা শুনি, আফ্রিকান গণক, তারা বলছিল ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, এবং বাংলাদেশে প্রফেসর হাসিনুর রহমান খান তিনি শুরুতে বলছিলেন স্পেন চ্যাম্পিয়ন হবে। তার মানে এই দৌড়ে চিন্তা করতে গেলে টিকে আছেন কেবল হাসিনুর রহমান খান। এবং আক্ষেপের ব্যাপার হচ্ছে আমাদের দেশের আগেও এরকম গবেষণা হয়েছেন, হাসিনুর রহমান খান করেছেন 2022 সালের ওয়ার্ল্ড কাপে। আমার মনে আছে আপনিও আলোচনায় ছিলেন তখন। সেখানে ম্যাচ শুরু হওয়ার আগে, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে তিনি বলেছিলেন আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনাল খেলবে, ব্যাপারটা ট্রাইব্রেকার পর্যন্ত যাবে এবং ফ্রান্স হারবে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এবং হুবহু আমরা সেটাই হতে দেখলাম। আপনি কি মনে হয় না এগুলো আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে বড় আকারে তুলে ধরার একটা প্রয়োজন আছে? না, এটা কিন্তু আলোচনা আসতে পারে, কারণ দেখেন আমি বলি আপনাকে, এর আগে আমরা দেখেছি হাতি দিয়ে করা হয়, অক্টোপাসকে নিয়ে আসা হয়। তো অক্টোপাস, হাতি, তাদের তুলনাতে আমাদের অধ্যাপক হাসিনুর রহমান খান দেখতেও সুদর্শন। তো সমস্যা কোথায়? আমরা এটা করতেই পারতাম না। আমি এমনি ফান করলাম, প্লিজ স্যার আপনি সিরিয়াসলি নেবেন না, বাট আমার কথাটা হলো কি, খেলা তো খেলাই, এবং উনি যেটা বলছেন এটাও তো ফান আসলে, এখানে তো কোনো গ্যারান্টেড কোনো কিছু নাই। তো এই ফান্ডগুলোতে মানুষ চিন্তা করে, মানুষ ভাবে, মানুষ আলোচনা করে। তো এখন আলোচনায় যদি না আসে, এই জন্য তো ব্যক্তিগতভাবে উনি নিজেই সবচেয়ে বেশি দুঃখিত হবেন, আমরাও দুঃখিত হব, কিন্তু আলোচনা আসা উচিত। এটা আসলে মিডিয়ার কাজ। মিডিয়া এই কাজগুলো হয়তো ঠিকভাবে করতে পারেনি। করতে পারলে ভালো হতো কিনা যায় না, আমি খুশি হতাম না। আমি খুশি হতাম না এই কারণে আমি আসলে অদৃষ্টবাদে বিশ্বাস করি না, আমি একদমই করি না এগুলো। তো তারপরে ওনাটা যেহেতু মিলে যায়, উনি একটা মজার ম্যাথমেটিক্যাল লজিক ব্যবহার করছেন আর কি, যে এটা সম্ভব না। শুনেন ভাই, আমি তাও বলি, স্যার নিজেও আমার সঙ্গে স্বীকার করবেন, লজিক দিয়ে ভবিষ্যৎ বলা যায় না। আর হিউম্যান নেচার মানে এটা তো মেকানিক্যাল না, আসলে অনেক কিছু হতে পারে। যেমন ওই দিন এমবাপ্পের মেন্টাল কন্ডিশন কি হবে, এটা উনি পরিসংখ্যান দিয়ে বুঝতে পারবেন না। এটা তো আমরা আউটলায়ার বলি আসলে, যে আমাদের বিবেচনার বাইরে থাকে। তারপরেও আমার কথা হলো কি, হয়তো আমার চিন্তার বাইরে, আমার লজিকের বাইরে অনেক কিছু আছে যা হয়তো আমি বুঝি না। ওই যে একটা বলে না, একটা পিপিলিকে কি বলতে পারবে যে একটা হাতি কত বড়? ও কিন্তু বলতে পারবে না, ওর চিন্তারও বাইরে কিন্তু এই জিনিসটা। তো এরকম আমি তো সব জানি না, আমি বলতে পারবো না। কেন মিলে যায় আমি বলতে পারবো না, উনিও ধারণা করতে পারবেন। আমি ক্ষুদ্র মানুষ, আমি বুঝি না। কিন্তু আমার কথা হলো কি, যখন মিলে যায়, আমি কিন্তু প্রথম প্রশ্নটা ওনাকে এটাই করেছিলাম, যে আপনার কেমন লাগে? নিজেকে কি মহামানব মনে হয়, অথবা নিজেকে কি অতিমানব মনে হয়? কেমন লাগে? এটা মিলে যাওয়াটাই একটা ঘটনা। কিন্তু আমি মনে করি আমাদের মিডিয়া এই ব্যাপারে সতর্ক, আরো বেশি মানে উৎসাহী হওয়া উচিত। কারণ আমরা দেখলাম রয়টার্সের ধারাবাহিকভাবে আসলে প্রেডিকশনের প্রতিবেদন তারা করে, আমরা কেন করি না আমি জানি না, করা উচিত। ওনার যে এরই মধ্যে যা ট্র্যাক রেকর্ড আমি যা দেখছি, ওনাকে নিয়ে তো আগামীতে আমরা বেশ হইহুল্লোড় করার চেষ্টা করবো। এবার গত বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু বলতে চান, ওনার শেষ কথাটা শুনতে চাই। সব শেষ, ডক্টর হাসিনুর রহমান খান। জি, আমি যেটা বলছি যে দেখেন, অপটা সুপার কম্পিউটার, আপনারা পত্রিকায় আমরা খুললেই দেখি যে অপটা সুপার কম্পিউটার বলছে স্পেন চ্যাম্পিয়ন, ফ্রান্স চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, যেমন আপনি একটু আগে রাখি বলছিলেন, জেমিনি কিন্তু বলেছিল নেদারল্যান্ড, তারপরে চ্যাট জিপিটি কিন্তু বলেছিল আর্জেন্টিনা, সেটা এখন টিকে আছে। আর ওই যে 160 অর্থনীতিবিদের যে সংগঠন, তারা কিন্তু বলছিল ফ্রান্স, কিন্তু ফ্রান্স নাই। বা প্লট যে রয়েছে, প্লট, তারা বলছে ফ্রান্স, তো ফ্রান্স তো চলে গেল। বা নেদারল্যান্ড একটু আপনি যেটা বললেন, জেমিনি বললাম। তো আসলে ব্যাপারটা হলো কি, যে ধরেন স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আমরা সবসময় প্রেডিকশন কিন্তু করি। আমাদের মূলত দুটো জিনিস থাকে, একটা প্রেডিকশন করা, আর একটা মডেলের মাধ্যমে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করা, জানা বা ব্যাখ্যা করা, প্রেডিকশন। বলে প্রেডিকশনটা যারা মাকসুদ খান যাই বলুন না কেন, উনি বিশ্বাস করে না, কিন্তু সারা বিশ্বে
এই অপটা সুপার কম্পিউটার আপনি বলুন না কেন, তাদের প্রেডিকশনটা কিন্তু সারা বিশ্বে এমন ভাবে প্রচার হয় এবং তারা প্রচুর টাকা ইনকাম করে, কোটি কোটি। আপনার মনে আছে বেট 365, তারা স্পোর্টস এর অড বিক্রি করে এবং এটার পিছনে কিন্তু প্রেডিকশন। তারা কিন্তু শত শত এই ইকোনমিস্টরা, শত শত ডেটা সায়েন্টিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান নিয়োগ দিচ্ছে, মডেল। রাকিব, আমাদের দেশে এই ধরনের ডেটা অ্যানালাইটিক্স প্রতিষ্ঠান গড়ে উঠে আমি ব্যক্তিগতভাবে ট্রাই করছি। আমার জানা মতে এই যে কেউ কেউ আসলে ব্যক্তিগতভাবে শুরুটা করেন, তারপর এই সাফল্যগুলো পরবর্তী মানুষদেরকে নতুন পথ দেখে, নতুন আশাবাদ তৈরি করে। আপনার প্রতি শুভকামনা থাকলো এবং আশা করি ফাইনালটা আপনার প্রেডিকশন মতো হবে এবং তখন আলাপটা আবারও অ্যানালাইসিস করা যাবে। আপনাকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ কামাল সময়টা। অনেক ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে ৭১ জানালে আমরা হাজির হবো। থাকবেন আমাদের সঙ্গে।